নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে ডিম হামলা হয়েছে। তিনি বলেছেন তাকে কিল ঘুষি মারা হয়েছে ইত্যাদি ইত্যাদি নানা রকম অভিযোগ। তবে ভিডিওতে দেখা যায় যে তার উপর উপর্যুপরি ডিম নিক্ষেপ করা হচ্ছে বিভিন্নভাবে। কে এই নাসিরউদ্দিন? এই নাসিরউদ্দিন হচ্ছেন বাংলাদেশের একজন চার্টার্ড বেয়াদব। আপনাদের মনে আছে বঙ্গবন্ধু ভবন ভেঙে দেওয়া, জাতির পিতার মুরাল গুড়িয়ে দেওয়া, বাংলাদেশের সম্মানিত ব্যক্তিদের অপদস্থ করা, বীর মুক্তিযোদ্ধা সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার গলায় জুতার মালা দেওয়া, প্রধান বিচারপতি ছিলেন যারা তাদেরকে মবের শিকারে পরিণত করা সহ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের জুতার মালা দিয়ে তাড়িয়ে দেওয়া, এই ভয়ঙ্কর ঘটনা ঘটাবার যারা নায়ক তাদের অন্যতম। তার বেয়াদবি এমন পর্যায়ে পৌঁছে গেছিল যে তিনি কোনো কিছুর ভিতরে সীমাবদ্ধ না। আর রাষ্ট্র ক্ষমতায় থাকা ব্যক্তিরা এই মবক্রেসিকে বলছিলেন না এটা প্রেসার, এটা মবক্রেসি না। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন সেবাস, তাদের নিরাপত্তা চাইছেন। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে তারা বিভিন্ন জায়গায় যে কি অবস্থার মধ্যে পড়েছিল। নিউ ইয়র্কে আক্তার হোসেন তাদের কি বেইজ্জতি অবস্থার ভিতর পড়েছিল সেই দৃশ্য আপনাদের সবারই জানা। তবে একটু মনে করিয়ে দেই। সিইসি নুরুল হুদার গলায় কিভাবে জুতার মালা দেওয়া হয়েছিল। এটা হচ্ছে একজন বীর মুক্তিযোদ্ধা সাবেক প্রধান নির্বাচন কমিশনার, তার গলায় জুতার মালা দেওয়ার দৃশ্যটা। নিউ ইয়র্কে তারা কি অবস্থার মধ্যে পড়েছে। এদের পৃথিবীর যেখানে যাচ্ছে সেখানেই তারা এইভাবে এই পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। তার অন্যতম কারণটা হচ্ছে বাংলাদেশে তারা যে মবক্রেসি করেছে এবং তাদের আচার আচরণ কথাবার্তা যে ধরন সেটা বেয়াদবির শীর্ষ স্থানে। তাদের কতগুলো চার্টার্ড বেয়াদব আছে। একটা নাম হাসনাত আব্দুল্লাহ, সে যেভাবে হুঙ্কার দেয়, যেভাবে কথা বলে, এটা কোনো শিষ্টাচার কোনো ভদ্রতার ভিতরে পড়ে না। মনে আছে বঙ্গবন্ধুর মুরালের উপরে কি জাতীয় অসম্মানজনক আচরণ করা হয়েছিল এবং আরেকজন উগ্রত তাদের মধ্যে ছিল হাদি। তিনি মহিলাদের বিশেষ একটি অঙ্গকে উচ্চারণ করে স্লোগান দিতেন এবং সেই স্লোগানকে বাহবা দিয়ে তাকে জাতীয় বীরে পরিণত করা হয়েছে। লন্ডনে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, হোটেল থেকে বের হতে পারেননি। আজ দেখলাম পর্তুগালে একই অবস্থা, নিউ ইয়র্কে আক্তারের একই অবস্থা, গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর একই অবস্থা, কক্সেস বাজারে গিয়েছিল সেখানে একই অবস্থা, গোপালগঞ্জে আর্মির স্পেশালাইজড ভ্যানে করে তাদের পরিত্রাণ পেতে হয়েছে। যারা বাঙালি জাতির সংস্কৃতি ধ্বংস করেছে, সভ্যতা ভদ্রতা ধ্বংস করেছে, বঙ্গবন্ধু ভবন পুড়িয়ে গুড়িয়ে দিয়েছে, জাতির পিতার মুরাল ধ্বংস করেছে, বীর শ্রেষ্ঠদের মুরাল ধ্বংস করেছে, বাংলাদেশের যে সভ্যতা শিষ্টাচার সৌজন্যবোধ ছিল সেটা ধ্বংস করে দিয়েছে। একটা বেয়াদবের, উচ্ছৃঙ্খলের, অসভ্যের, জঙ্গির সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিল ডক্টর ইউনূসের পৃষ্ঠপোষকতায়। এখন সময় এসেছে, দেশের বাইরে কোথাও আর তারা নিরাপদ না। দেখবেন কেউ কাউকে একটা অঙ্গুল হেলনি করলে 3টে অঙ্গুল কিন্তু নিজের দিক ফেরা থাকে। যে বেয়াদবদের তৈরি করেছিল ডক্টর ইউনূস সহ আওয়ামী বিরোধীরা, সেই বেয়াদবরা এখন চড়াও হয়েছে। মির্জা আব্বাসের মতো একজন বর্ষিয়ান রাজনীতিবিদকে যেভাবে হেনস্থা, যেভাবে অপমান করেছে তা অবর্ণনীয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নামের পিছনে
অশ্লীল শব্দ ব্যবহার করে যে স্লোগান দিয়েছে তারা মিছিল সহকারে, তারা এরা। বঙ্গবন্ধু ভবনকে রাষ্ট্রীয় যন্ত্রপাতি নিয়ে ধ্বংস করেছে এরা। বিশ্ববিদ্যালয়ের ভিসিকে গলায় জুতার মালা দিয়ে তাড়িয়ে দিয়েছে এরা। প্রধান শিক্ষক সহ অন্যান্য কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে চরম অপমান করে রাস্তায় জুতার মালা গলায় দিয়ে বের করে দেওয়ার মতো অপমানের কাজ করেছে তারা। একজন স্কুল শিক্ষকের জোর করে পদত্যাগ করতে বলায় তিনি রাজি না হয় তার সঙ্গে এমন আচরণ করেছেন যে তিনি হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন। দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সহ সকল বিচারপতিদের মবক্রেসি দিয়ে তাড়িয়ে দিতে বাধ্য করেছিল এরা। মবক্রেসির মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করে অবৈধ উপায়ে মেটিকুলাস ডিজাইনে ষড়যন্ত্র করে ক্ষমতা দখলের হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছিল এরা। একটি প্রচলিত শব্দ আছে, তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। এদেরকে উৎসাহিত করেছে, এদের দল করতে দিয়েছে জামাত ইসলাম এবং এদের পৃষ্ঠপোষকতা দিয়েছে ইউনূস এবং ধারাবাহিকতায় বিএনপি। এখন তারা বিএনপির নেতা, বিএনপির নেত্রী, তাদের পরিবার, তাদের সম্পর্কে যে জাতীয় অশ্লীল অশ্রাব্য ভাষা ব্যবহার করে এটা কোন রকম শিষ্টাচারের মধ্যে পড়ে না। একজন নারীর বিশেষ অঙ্গের নাম উচ্চারণ করে স্লোগান দিয়ে জঘন্যতম অধ্যায় সৃষ্টি করেছে যারা, তাদেরকে জাতীয় বীরে পরিণত করার মতো নিকৃষ্ট মানসিকতার পরিচয়ও অনেকে দিয়েছে। বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা ছিল না, শেখ হাসিনার বাংলাদেশ এটা ছিল না। সভ্যতা, শিষ্টাচার, ভদ্রতা, সৌজন্যবোধে পরিপূর্ণ ছিল এই দেশটা। এই বেয়াদব, উচ্ছৃঙ্খল, অসভ্য, ইতর, জঘন্য আচরণ করা ব্যক্তিদের যারা তৈরি করেছেন, পৃষ্ঠপোষকতা দিয়েছেন, এখন তারা তাদের উপরে চড়াও হচ্ছে। পৃথিবীর কোথাও নিরাপদ থাকবে না এরা, কারণ এদের অপরাধ এবং পাপের বোঝা এত বেশি হয়ে গেছে যে এদের কোথাও ঠাঁই হবে না। সেটা এই পৃথিবীর যে প্রান্তেই যাক আর বাংলাদেশই থাকুক। ইউনূস না হয় সাময়িক সময়ের জন্য বিশেষ নিরাপত্তায় আছে, এরপরে তার পরিণতি কি হবে? বঙ্গবন্ধুর খুনিরাও দাম্ভিকতা দেখিয়ে বলতো কেউ আমাদের কিছু করতে পারবে না। তাদের দাম্ভিকতা চূর্ণ হয়ে গেছে, মাটিতে মিশে গেছে। মুক্তিযুদ্ধে ভয়াবহ অপরাধ করা যুদ্ধ অপরাধীরা কিন্তু দাম্ভিকতা দেখিয়ে দেশের রাষ্ট্র ক্ষমতায় বসেছিল, তাদের অনেকের দাম্ভিকতা চূর্ণ হয়েছে। 2024-এর সন্ত্রাসী ঘটনায় যারা জড়িত এবং তার ধারাবাহিকতায় যত জঘন্য, বর্বর, নৃশংস, নারকীয় অপরাধ যারা করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে, তাদের পরিণতিও সেরকমই হবে। সে সময় খুব দূরে নয়, ইনশাআল্লাহ। কিন্তু আমি দেখেছি কবে 75 পরবর্তী সময়ে ভাঙচুর, খুন, মারামারি, হত্যাকাণ্ড দেখেছিলাম। আবার একই জিনিস কখন দেখছি, এই যে 5 আগস্ট 2024-এর পরে একই জিনিস ফেরত এসেছে। আমি পল্লবীর হিসাবেই বলছি, আমার বাবাকে পর্যন্ত খুন মারা হয়েছিল। তো তার মানে কাদের সময় এসব হয়? তারেক রহমান, এর আগে বেগম খালেদা জিয়া, তার আগে জিয়াউর রহমান, এবং তাদের সাথে কারা থাকে? জামাতের লোকজন। এই সকল বিষয়ের মধ্যে তারা কি বলছে? শরিয়া আইন আনতে হবে। আমাদের মিডিয়ার সবচাইতে দুশ্চরিত্র, দ্বিচারী মানুষগুলো বলছে শরিয়া আইন দরকার। নিজের জীবনে কোথাও কোনো চরিত্রের কোনো হিসেব নেই, মানবিকতার হিসেব নেই, সভ্য জীবনযাপনের হিসেব নেই। এইরকম মানুষজন এখন যদি বলে এই হত্যাকাণ্ডকে সামনে রেখে যে শরিয়া আইন আনতে হবে, তাহলে কিন্তু কোনো এক সময় মানুষ বলতে বাধ্য হবে যে ডলার পাউন্ডের জোরে জামাতে ইসলামের প্ররোচনায় তাহলে এরকম হত্যাকাণ্ডের নাটক তারা সাজিয়েছে। কারণ তারা আবু সাইদ সাজিয়েছে, তারা মুগ্ধের নাটক সাজিয়েছিল, এখন এই রামিসার নাটক সাজিয়ে তারা শরিয়া আইনকে ইনভাইট করছে। শরিয়া আইনের এজেন্ডা কাদের? জামাতের। কারা নারীদেরকে বলছিল বেশ্যা, কারা নারীদেরকে বলছিল পড়াশোনা করার দরকার নেই, নারীরা ঘরে থাকবে, নারীরা পর্দার মধ্যে থাকবে? কারা বলেছিল? জামাত ইসলাম বলেছিল। তাহলে সেই জায়গায় ফেরত যাওয়ার জন্য কোথাও কোথাও কি আলোচনা হচ্ছে? বোরকা পরা দরকার, মেয়েদের ঘরে রাখতে হবে,
তাহলে আপনি কি তৈরি করছেন? পলিসিটা কোন দিকে যাচ্ছে? আপনি আজকে দেখছেন রামিসা হত্যাকাণ্ড, এরকম পরপর পরপর শিশু হত্যা, বলাৎকার, ধর্ষণ হচ্ছে। তার মানে কি এইরকম ঘটনা ঘটিয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করে শরিয়া আইন, মেয়েদেরকে অবগুণ্ঠনে ঢাকা, মেয়েরা বাইরে যাবে না, রাজনীতি করবে না, চাকরি বাকরি করবে না, অর্থাৎ সেই জামাতের যে প্রেসক্রিপশন সেটা নানান ভাবে মেটিকুলাসলি এই এই শিশুগুলোকে হত্যার মধ্য দিয়ে তারা নাটক সাজিয়েছে। এই ঘটনাগুলো আজকে আমরা এখন, আমি অ্যাডভান্স বলছি, আমাকে মানুষ বলবে আপনি বেশি বলছেন, কিন্তু এই তো ঘটে আসছে। আবু সাইদ তো তাই ছিল, মুগ্ধ তো তাই ছিল, সেটা প্রমাণিত। এখন আপনি দেখবেন এই যে এখন কোথায় তারা বলবে আরেকটি ধর্ষণও হবে না, আইন আইন প্রতিষ্ঠা হবে, সেটা না হলে তারেক রহমান কি বললেন? রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন। উনি কত বড় বোনের দায়িত্ব নিবেন? উনি রেপিস্টকে ধরবেন নাকি রেপ হওয়ার পরে বড় বোনের দায়িত্ব নিবেন, ছোট বোনের দায়িত্ব নিবেন? এটা রাষ্ট্রের প্রধানের কথা? স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী স্যুট ধরে স্বরাষ্ট্রমন্ত্রীকে বারবার রামিসার বাবার পাশে বসিয়ে দিচ্ছেন। ভাই, এটা একটা দেশ। আর আমাদের ডলার পাউন্ডের আপা শিক্ষিকারা, বিভিন্ন গণমাধ্যম কি করছেন, কি বলছেন? আমাদের এগুলো চিন্তা করতে হবে। একই জুলাই, একই 5ই আগস্টের মেটিকুলার চক্রান্তের আরেকটা পর্ব চলছে। বি কেয়ারফুল। জি জি আপা, অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু আমি কিছু কিছু প্রশ্ন করেছেন উনি, কিছু 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 আমি নিয়ে নেই। হ্যাঁ, প্রসঙ্গটা আসবে। জি জি, ওইটাই বলবেন। বিবেক যখন ভাড়ায় খাটে এদের নীতি, আদর্শ আর মানবাধিকারের বলি আসলে একটা সুনির্দিষ্ট প্রাইস ট্যাগ বা স্বার্থের সাথে ঝুলানো। জি ধন্যবাদ। আরেকজন বলছেন আসল কথা হলো বাংলাদেশ চলে আমেরিকার মতন, হ্যাঁ, ডিপ স্টেট, ঠিক আছে। আরেকজন বলছেন যে সলিমুল্লাহ খান যে অনবরত সেমিনার করেন তার টাকা কোথা থেকে আসে? সেমিনারের আয়োজক, শ্রোতারা ও উগ্র জঙ্গির আলবত। আচ্ছা, অনেক কথাই বলেছেন। সলিমুল্লাহ খান স্যারের কথা আমি বলি, উনি এই রামিসা ধর্ষণের বিষয়ে যদি ওনার সেমিনারে বক্তব্য দিতে দেন, উনি 50,000 যুক্তি দিতে পারবে ধর্ষণের পক্ষে। সো ওনার কথা বলে লাভ নাই। কোন দেশের কে ধর্ষণের পক্ষে, শিশু ধর্ষণের কি সুবিধা, কি উপকারিতা, কি সহজলভ্যতা, কিভাবে পাওয়া যায়, এইটার বিষয়ে তিনি ওই যে মার্কস এঙ্গেল, মানে ওরা তো না, ওইরকম বিভিন্ন দার্শনিকদের মতামত দিতে পারবেন 50,000 ধর্ষণের পক্ষে। তো সলিমুল্লাহ খান সিগারেট খাওয়া ভালো স্বাস্থ্যের পক্ষে, এইটার পক্ষে 1 কোটি বক্তব্য দিতে পারবেন, 1 কোটি যুক্তি দিতে পারবেন। সো ওনার কথা বলে লাভ নাই। উনি খারাপকে ভালো করতে পারেন, উনি মহাবুদ্ধিজীবী, উনি সব কিছুকে ভালো করে ফেলতে পারেন। সারা পৃথিবীর সমস্ত শিক্ষা মাদ্রাসা থেকে এসছে, এটা উনি এস্টাবলিশ করে ফেলছেন। উনি ওইটার পক্ষে আবার 1 কোটি বক্তব্য দিয়েছেন অলরেডি। সো সলিমুল্লাহ খান স্যারের কথা বলার দরকার নাই। বাংলাদেশ কোথা থেকে এসছে ভাই? টাকা সব যেখান থেকে আসে, যেখানে সলিমুল্লাহ খান টাকা পান, যেখানে হাঙ্গার প্রজেক্ট টাকা পায়, যেখানে আমাদের মিডিয়ার সুশীলরা টাকা পায়, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার অ্যাকাউন্টে আসমান কাঁপানো, এরকম একজন শিক্ষক আছেন, শিক্ষিকা আছেন যাদের অ্যাকাউন্টে বড় অ্যামাউন্টের ডলার পাউন্ড ঢুকেছে, একই জায়গা থেকে এসছে। জি জি, ধন্যবাদ সুষময় মল্লিক সঙ্গ তাসনিম যারা গিয়েছিল, তাসনিম যারা একটু তো হয়তো দেখা যায়নি ভিড়ের মধ্যে। তাসনিম যারা গেছে, এখন আমার প্রশ্ন ছিল মোনামি ম্যাম কি ওয়াকি টোকি নিয়ে ওখানে গেছিল কিনা? জি, সেটা কেউ দেখেছেন কিনা জানলে একটু জানাবেন। জি, আমি মনে করি আক্তার জামান ঝিনাইদহ আজকে যা করেছে সেটা তালতো ভাইয়ের খুনসুটি। এরা প্রতিপক্ষ নয়, এরা সবাই একই। জি ধন্যবাদ। ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে অভিনন্দন। জি, দর্শক মন্ডলী আপনারা অনেকেই অনেক কমেন্টস করছেন, ভালো দর্শক সোচ্চার। আচ্ছা আপু, একটু ওই হামের বিষয়টা একটু মানে এটা একেবারে বাদই দেওয়া যাবে না। জি প্লিজ। আমি দেখেন, যখন পরিষ্কার হয়ে গেল ইউনেস্কো থেকে বারবার বলবার পরও ইউনুস এবং তার সো-কল স্বাস্থ্য উপদেষ্টা, তার প্রিয় বান্ধবী হামের বিষয়ে যখন বিষয়টাকে অ্যাভয়েড করেছে, ইগনোর করেছে, এবং সেই ধারাবাহিকতায় তারেক রহমানের স্বাস্থ্যমন্ত্রী
তিনি ব্যাপারটাকে সেই একই রকম ভাবে ইগনোর করেছেন, কারণ তিনি ব্যস্ত তারেক রহমানের যে নতুন যে একটি বোন তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন, অন্যান্য কাজে তারা ব্যস্ত। তো তাদের টার্গেট অনুযায়ী এখন আমাদের যেটা মনে হচ্ছে যে হামে যে শিশুরা মারা যাচ্ছে তাদের নিয়ে রাষ্ট্রের কোনো মাথা ব্যথা নেই, ইউনিসেফ নেই, কোনো আলোচনাই নেই, এখন আর আলোচনাই নেই, ইউনিসেফ আলোচনা নেই। এটা কিন্তু একদম পরিকল্পিত, কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে ইউনুস একটি বক্তৃতায় বলেছিল যে কেন সরকারি হাসপাতালে চিকিৎসা হবে, কিন্তু সরকারি হাসপাতালের বিরুদ্ধে। তার মানে গরিব সাধারণ খেটে খাওয়া নিম্ন মধ্যবিত্ত মানুষ তারা, বা আমি নিজেও কিন্তু মনে করি যে আমি সরকারি হাসপাতালকে আমি প্রেফার করি, কিন্তু ইউনুস মনে করেন না যে এই হাসপাতালগুলোর প্রয়োজনীয়তা আছে, এবং সে যে কথাটা বলেছে তার সেটাকে এখানে আমি একটা কথা একটু বলে দিই, একটা দেশের প্রধান উপদেষ্টা হিসেবে, একটা নোবেল পুরস্কারে বিজয়ী হিসেবে তার বলা উচিত ছিল সরকারি হাসপাতালগুলোকে কিভাবে জনকল্যাণে কাজে লাগানো যায় আমরা সেটার দিকে দৃষ্টি দিচ্ছি। আর অর্থবিত্ত যাদের আছে তারা বেসরকারি হাসপাতাল করেন, সেখানে টাকা পয়সা তো অনেক বেশি লাগে, তো সেটা আর যে সরকারি হাসপাতালগুলো সাধারণ মানুষের জন্য, তো আমরা এগুলোকে শক্তিশালী করি। এই লোকটা বলেছে যে বেসরকারি করেন। আমি একটা কমেন্ট নিয়ে শুধু মৈত্রী দেবী, উনি কানাডা থেকে বলছেন ধর্ষণের জন্য আলাদা দ্রুত বিচার আইন আদালত চাই, দর্শনের জন্য আলাদা দ্রুত বিচার আদালত চাই। জি, আমি পরে দেব। আমরা সেটা মানে ইউনুস যে কথাটা বলেছে এটা হচ্ছে ফায়ার টেস্ট ছিল, পাবলিককে কথাটা বলে উনি কিন্তু টেস্ট করেছে যে পাবলিক রিয়াকশন করে কিনা, এবং আপনি দেখেন সেই ধারাবাহিকতায় সরকারি হাসপাতাল কিন্তু একেবারে ভেঙে পড়েছে। তার মানে এটা ওনার পার্ট অফ প্ল্যান ছিল, এবং সেই ধারাবাহিকতা তারেক রহমানের যে স্বাস্থ্যমন্ত্রী সেও কিন্তু সরকারি হাসপাতাল বা সাধারণ মানুষের চিকিৎসা সেবার উপর নজরদারিটা করেনি, এবং বঙ্গবন্ধু কন্যা যে টিকাটা রেখে গিয়েছিলেন সেটিকেও তারা আমার ধারণা সেটিকে দুর্নীতি করে বিক্রি করে দিয়েছে বা অন্য কিছু বা নষ্ট করে দিয়েছে। তো তারাও কিন্তু সেই একই পথে ছিল, যার ফলে ইচ্ছাকৃতভাবে কিন্তু এই শিশুদের মৃত্যুটা ঘটেছে। এখন এই শিশু মৃত্যুটা তারা স্বীকার করছে না, কিন্তু প্রতিদিনের যদি মৃত্যুর হারটা দেখেন এবং তারা যে চালাকিটা করেছে, আমি দর্শকদের বলবো আপনারা একটু নজরদারি করবেন। তারা হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে বা অন্য কোনো উপসর্গ, এ সমস্ত ভজগত দিয়ে তারা যেটা করছে হামেই মারা গেছে, টিকার অভাবেই মারা গেছে, এই বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চেয়েছে। এবং শুধু হাম না, অনেক আরো অন্যান্য বাচ্চাদের অন্যান্য যে টিকা সেটি নেই, জলাতঙ্কের টিকা নেই, সাপে কাটলে যে ভেনম লাগে সেটা নেই, আমি যদি ভুল না বলে থাকি এরকম ছোট ছোট অনেক কিছু, ডাক্তাররা আরো ভালো বলতে পারবেন, হাসপাতালগুলো শূন্য, অক্সিজেন নেই, সিলিন্ডার নেই, স্যালাইন নেই, অনেক কিছু নেই। তো এই তার মানে কি ওই যে ইউনুস প্ল্যান করেছে সেটারই কার্যকর এভাবে হয়েছে। আজকে এই যে শিশুগুলা প্রায় 1000-এর ওপরে আমরা শুনছি, যদি এই 1000-এর ওপরে সত্যি হয়ে থাকে, আমি যদি শব্দটা ব্যবহার করলাম কারণ এর আগে আমি আমার অনুষ্ঠানে 350 কথা বলেছিলাম দেখে আমার নামে নানান রকমের নিউজ করে আমাকে মামলা দিতে চেয়েছে, সেই কারণে আমি যদি শব্দটাকে ব্যবহার করলাম। তো তাহলে তাকে কি আমরা গণহত্যাকারী বলতে পারি না? আর এই গণহত্যাকারীকে আজকের তারেক রহমান কেন বাঁচাতে চাইছে? তার মানে কি যাহা ইউনুস তাহাই তারেক রহমান, যাহা ইউনুস তাহাই জামাত, তাহাই এনসিপি, তাহাই তারেক রহমান, এটা আপনাদেরকে মেনে নিতে হবে। এবং এটা মেনে নিয়ে যদি আপনারা সেইভাবে প্রতিবাদ করেন, যদিও এখন প্রতিবাদের কথা হচ্ছে প্রতিক্রিয়া। জি জি আব্বা, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আবার কমেন্টসে যাই, দর্শক মন্ডলীর সাথে আমার একটা যোগাযোগ থাকতে হবে, বুঝছেন? আপনি যেটা বলছেন যে ঠিক আছে, মৃত্যুর সংখ্যা আসলে কত, মৈত্রী দেবী আমাদেরকে, আপনি ওই একটা পুঁথি লিখেছেন, পুঁথিটা পাঠাবেন। উনি একজন লেখিকাও, দর্শনের জন্য হ্যাঁ ভালো বলছেন, ঠিক আছে। প্রশ্ন নিয়ে নেন, কয়েকটা কমেন্টস। আমি একটু বলছি তাহলে আপনি একটু বলবেন। জি, গুপ্ত তাসনিম যারা, রোল মডেল তাসনিম যারা, জি উত্তর রাজনীতির রোল মডেল তাসনিম যারা, জি পিনাকি ভট্টাচার্যের ভাষায় জয় বাংলা
হলো পিনাকি এখন ডেড 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 এই কেস ডেড কেস। জি, বাঁধনাপার বিষয়টা হচ্ছে উনি তো সংস্কার চেয়েছেন, সংস্কার আমরা করব, এই সংস্কার ওনারা করছেন এখন। রামিসা এই সংস্কার চেয়েছেন আর কি, চলছে। এবারে জুলাইয়ের বৃষ্টির দিনে বাঁধনাপাকে অঞ্জু ঘোষের পোজে দেখতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাঁধন আপার পোস্টটা ভালো লেগেছে আপনাদের। জি জি, হামে তারেক জিয়া চ্যাম্পিয়ন হয়েছেন মিরপুরে, হ্যাঁ অনেক বড় লিগ। জি জি ধন্যবাদ। ইস্যুর পর ইস্যু আসবে, আমার ইস্যুর কাছে শিশু। জি, আমরা ইস্যুর কাছে শিশু। জি ধন্যবাদ। আমি শিশু হচ্ছে 4,578টি ইউনিয়নের শুধু। জি জি, ওই ইউনিয়নের কর্মী যারা ছিল তাদের চাকরি নেই, তারা না খেয়ে আছে এখন। জি, আগে যারা এরা ছিল, গত রাতে যুবদল স্বেচ্ছাসেবক দল ধর্ষণকারীকে বাঁচাতে যে গতকাল রাতে যুবদল স্বেচ্ছাসেবক দল ধর্ষণকারীকে বাঁচাতে যে যারা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে আক্রমণ করেছে। জি ধন্যবাদ ধন্যবাদ। এগুলো হচ্ছে শিশু মৃত্যু হচ্ছে অচল বিএনপি জামাত নির্দেশক, জি দর্শক বাংলাদেশের প্রধানমন্ত্রী ইউনূস তারেক রহমান ভাইশো। জি ধন্যবাদ ধন্যবাদ। তারেক রামিসার সাথে দেখা করলো সেটা ভালো কথা, কিন্তু তারেক কেন হামের বাচ্চাদের কাছে যায়নি? ওখানে নিষ্ঠুর আচরণ এটা দেখেছে জনসমর্থন, জনগণ খেপে গেছে রামিসার ব্যাপারে। হামের ব্যাপারে কিন্তু মানুষ নীরবে নীরবে বিক্ষুব্ধ হচ্ছে। সাধারণ মানুষ যেটা খুব সহজে বোঝে, সেটা এমন সব ভারী ভারী তাত্ত্বিক শব্দ আছে। সলিমুল্লাহ খান স্যার হামের পক্ষে এবং শিশু মৃত্যু জনসংখ্যা যে কমার প্রয়োজন আছে, সলিমুল্লাহ স্যার এইটার জন্য যদি সেমিনার করেন, উনি আবার 1 লক্ষ বক্তব্য দিতে পারবেন, কোটেশন দিতে পারবেন। অমুক বলেছেন যে শিশু অবস্থায় যদি মারা যায়, তাহলে এইটা আমি বললাম না, আমি এটা রসালো বলতে চাই, কিন্তু আমি বলবো না, এটা আঘাত লাগবে, দুঃখ লাগবে। দুঃখে আমরা যেতে চাই না। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, তা দেখিয়ে গেছেন মমতাময়ী নেত্রী জননেত্রী শেখ হাসিনা। জি ধন্যবাদ। ইউনূস বাড়তি টাকা আমি কথাটা আবার একটু উল্লেখ করি আপু, ওই যে হাসপাতালের কথাটা আপনি যে উল্লেখ করছেন, এই লোকটা বলছে এই জানোয়ার এই নরপশু, এই বাংলাদেশের অ্যাপেস্টিং, এই লোকটা বলছে যে সরকারি হাসপাতালগুলো থাকার দরকারটা কি? সরকারি হাসপাতালে চিকিৎসা হয় না। আরে বেটা, সরকারি হাসপাতালে চিকিৎসা হয় না, সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করো তুমি। সাধারণ মানুষের নাগালের মধ্যে যেটা, সেটা তো ব্যবস্থা করতে হবে। এই বেটা হাসপাতাল দিয়ে আবার 50টা হাসপাতালের পারমিশন নিজের নামে নেবে, গ্রামীণ অমুক হাসপাতাল, গ্রামীণ সমুক হাসপাতাল। জি জি, আপনি বলেন রোকেয়া আপা, ওই যে কি বলতে চাইছেন সেটা বলেন। এই যে ধর্ষণের আলাদা আদালতের কথা যেটা এসছে, জি, বঙ্গবন্ধুর সময় বঙ্গবন্ধু নারী যে আইনের যে পরীক্ষা করেছিলেন, সেখানে নারী সুরক্ষার কিছু বিষয় ছিল, এবং বঙ্গবন্ধু কন্যা যে নারী নীতি করেছিলেন, সেখানে কিন্তু নারীদের জন্য অনেক সুরক্ষামূলক কিছু আইন প্রণয়ন ছিল। এবং সেই ধারাগুলোর মধ্য দিয়ে কিন্তু একটা ম্যাজিস্ট্রেটও পারে নারীকে রাস্তাঘাটে যে তহিদি জনতা যেভাবে নারীদেরকে উত্ত্যক্ত করতো, এইসব ক্ষেত্রে কিন্তু খাদ্যের জন্য, একটা ভেজাল খাবারের জন্য একজন ম্যাজিস্ট্রেট যেভাবে গিয়ে ধরতে পারে, এরকম অনেক সুরক্ষা আইন নারীদের জন্য ছিল। কিন্তু ইউনূস আর তারেক রহমান আইন তো থাকলে হবে না, আপনার রাষ্ট্রের মাইন্ডসেট থাকতে হবে। রাষ্ট্র আসলে নারীকে সুরক্ষা দিতে চায় কিনা। এখন ধরেন প্রত্যেকটা দেশেই কোনো না কোনো খারাপ ঘটনা ঘটে, বাংলাদেশেও কখনো ঘটেনি ব্যাপারটা তা না, কিন্তু রাষ্ট্রের প্রধান ব্যক্তি এবং রাষ্ট্রের মাইন্ডসেটে যদি এরকম থাকে যে জিরো টলারেন্স, বাংলাদেশে জঙ্গিদেরকে জিরো টলারেন্স নীতিতে মাইনাস করা হয়েছিল, তাহলে কেন ধর্ষকদের করা যাবে না? আপনাদেরকে এটা বুঝতে হবে, 5 আগস্টের পরে চোর, গুন্ডা, বদমাইশ, ধর্ষক কেউ তো জেলে নাই, সবাই তো বাইরে, এবং সবাই ক্ষমতায়িত হয়েছে। সবার হাতে টাকা, সবার হাতে অস্ত্র, এবং সবার কাছে সাহস, প্রশ্রয়। রাষ্ট্র এই জঙ্গি কিশোর গ্যাং এদেরকে প্রশ্রয় দিয়েছে, ইন্ডেমনিটি দিয়েছে 5 আগস্টের পর। এবং তখন তো তারা আওয়ামী লীগের নেতা কর্মী, মেয়ে, বউ, বোন, ছাত্রলীগের মেয়ে, যুব মহিলা লীগের মেয়েদেরকে এই ধরনের ন্যাক্কারজনক অত্যাচার করে পার পেয়ে গেছে। এবং ইন্ডেমনিটি পাওয়ার পর
তারা লাইসেন্স পেয়েছে এদেশের নারীদেরকে অপমান করবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মেয়েকে যখন তৌহিদি জনতা অশালীনভাবে অপমান করলো, সেই তৌহিদি জনতা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বেরিয়ে এলো, গলায় ফুলের মালা পরলো। তার মানে রাষ্ট্র বলে দিয়েছে, নারী তোমরা এসবের জন্য প্রস্তুত থেকো। যখন জামাতের আমির, জামাতের নেতারা প্রত্যেকটা জায়গায় বলেছে নারীদেরকে বেশ্যা বলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে বেশ্যা বলেছে, যদি তাই বলতে পারে, ধানমন্ডি 32 ভাঙতে ভাঙতে যদি জামাতের একজন বলে ধানমন্ডি 32-কে বেশ্যালয় বানাবে এবং রাষ্ট্র সেটার পেছনে দাঁড়িয়ে থাকে, তাহলে আপনি কেন আশা করছেন আপনার বউজি নিরাপদ থাকবে? থাকবে না, কারণ রাষ্ট্র লাইসেন্স দিয়ে দিয়েছে। রাষ্ট্র লাইসেন্স দিয়েছে। এখন পর্যন্ত তারেক রহমান কি বলতে পেরেছে, সালাউদ্দিন সাহেব কি বলতে পেরেছে যে আরেকটি ধর্ষণ হবে না? ওনারা তো এই কথাটা এখন পর্যন্ত মুখ দিয়ে উচ্চারণ করতে পারেনি। আমাদের আগের উপদেষ্টাদের মধ্যে রেজওয়ানা ছিলেন, নুরজাহান বেগম ছিলেন, ফরিদা খানম ছিলেন, ইয়াসমিন মোর্শেদ ছিলেন। এই 4 নারীকে একটি বার বলেছে আরেকটি নারী ধর্ষণ, নারী হত্যা, নারীদের উপর অশালীন আচরণ হবে না? বলেনি। কাজে আপনাকে বুঝতে হবে রাষ্ট্রের মাথার মধ্যে নারীকে অত্যাচার করবার ছাড়া কিছু নেই। কারণ যে হেফাজত নারীর উপরে বিধান দিয়েছিল ক্লাস 8 এর পরে কেউ পড়বে না, জামাত নারীকে যে জায়গায় নিয়ে গিয়েছিল তাদেরকে নিয়ে তারা সংসদে গেছে, তাদের সাথে আপোষ করেছে, হ্যান্ডশেক করেছে। কাজেই আপনি কোন রাষ্ট্রের কাছে বিচার চাইবেন? আপনার কন্যাকে আপনাকেই বাঁচাতে হবে। এবং কিছুদিন আগে একটি ছেলে একজন ধর্ষণকারীকে মার্ডার করেছিল, তাকে বলেছে আপনি কেন খুন করেন? বলে দেখেন, যখন ওর বিচার হবে না, 100 বোনকে বাঁচানোর জন্য আমি একটা ভাই মরে গেলে কিচ্ছু যায় আসে না। আইনের চোখে সে কাজটা ভালো করেনি হয়তো, কিন্তু ওর জন্য তার কোনো অপশন আমরা রাখিনি। চিটাগংয়ে ধর্ষণকারীকে যে দেয়নি সেই পরিবার, আপনি তো তাকে কোনো পথ খোলা রাখেননি। আপনি কোথায় নিয়ে গেছেন সিস্টেমকে? এবং এই সুযোগে আবার শরিয়া আইন ঢুকছে। আজকে হামের টিকার জন্য মারা যাচ্ছে শিশুরা, পরিবার কত সন্তানের উপরে কিছু আছে। কই আপনারা কিন্তু নুরজাহান বেগমকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন না, ইউনূসকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন না, স্বাস্থ্যমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন না কেন? যদি আপনি আপনার দেশের, আমি অন্য সব মৃত্যু, সব অনাচারকে সাইডে রেখে দিলাম, এই শিশুদের মৃত্যুর পেছনের মানুষগুলো যেটা স্পষ্টত খালি চোখে দেখছি, তাদেরকেও তো আপনারা দোষী করছেন না। তার মানে এই রাষ্ট্র এই হত্যার সাথে মানসিকভাবে সম্পৃক্ত, শারীরিকভাবে সম্পৃক্ত, পৃষ্ঠপোষকতায় সম্পৃক্ত এবং দুর্বৃত্তদের সাথেই দাঁড়াচ্ছে। জি, ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা আপনাদের মতামত আবারও নিচ্ছি। আপু অনেক ভালো কথা বলেছেন, আজকের লাইভ খুব ভালো লাগছে, আজকের লাইভটা খুব সুন্দর হচ্ছে। উস্তাদ আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? জি, সুষময় মল্লিক, আমি বাংলাদেশের অন্যতম আলোচিত, বাংলাদেশের বিখ্যাত, যেই জেলা না হলে বাংলাদেশ হতো না, সেই জেলা হচ্ছে আলোচিত, আলোকিত, অবহেলিত জেলা হচ্ছে নোয়াখালী। গর্বের নোয়াখালী, গর্বের নোয়াখালী, আই নোয়াখাইল্লা। জি জি, ধন্যবাদ। দুঃখের মধ্যে একটু করলাম, আমি আপনাদেরকে বলি এবার যে আমাদের যে কি বলতে চেয়েছিলাম যেন, সেটা হচ্ছে না, আপনি বললেন নাইস এক্সপ্লেনেশন। জি ধন্যবাদ। ওরা নারীকে, মাকসুদ আলী যে নারীকে অপমান করে কিন্তু ভুলে গেছে ওদের মাও একজন নারী। জি না, ওদের মা পুরুষ। এটা হইলো আমাদের রাজ্জাক সাহেব, রাজ্জাক হুজুর আছেন না, ইউসুফ বিন রাজ্জাক, রাজ্জাক বিন ইউসুফ, উনি বলছেন নারী হচ্ছে, উনি পুরুষের পেট থেকে জন্মগ্রহণ করেছেন। জি জি, ধন্যবাদ। আমি এখন যেটা বলতে চাই আপা, ওই যে আমাদের নূরজাহান বেগম কি 18 মাস ছিলেন কিনা সেটাও জাতি বুঝে নাই, এখনো আছেন কিনা সেটাও জাতি বুঝতেছেন না। আচ্ছা, এটা গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে যে নারীদের ব্যাপারে যেটা বলা হয়, আমি পুরুষদের ব্যাপারে একটু কথা বলবো। ভাইরে, আমাদের পুরুষ জাতিটাকে আপনারা একেবারে কলঙ্কিত করে ফেলছেন, যারা ধর্ষণের সাথে জড়িত, যারা ধর্ষণ করেন, যারা পুরুষ জাতিটাকে একেবারে অপমানিত করে ফেলেছেন। এইরকম হয় কেন? এরকম হবে কেন? নিজেকে কেন কন্ট্রোল করতে পারেন না? আমরা তো মুসলিম দেশ, আমাদের এই যে হুজুররা একটা মানে বেলাল ওনার যে উসমান ভাই, এই মেয়ের কাছে দেখেন
এটা রেখে দেন দেখেন দর্শক, এটা কি যে লিখছে দেশে, দেখি? না, আমি দর্শকদের বলছি, দেখেন দর্শক, যে দেশে একটি পুরুষ এমন করে লিখতে পারে, এই মেয়ের কাছে জানতে চাই, এই মেয়ের নাম রোকেয়া প্রাচী লেখা আছে, কিন্তু এই যে ওনার চরিত্রের মধ্যেই হচ্ছে মেয়েদেরকে অসম্মান করা। তো এই যে অসম্মান করা যারা আজকে, এই লোকটা তো বাংলাদেশে ছিল না, 5ই আগস্টের আগেও ছিল, কি করতো সে কি এরকম সাহস করে লিখতো না, কারণ তখন পাকিস্তানের মদতে, ডিপ স্টেটের মদতে, ডলারে পাউন্ডে এই সকল সন্ত্রাসী জঙ্গি বট বাহিনী ক্ষমতায়িত হতে পারেনি, তাই এই বট বাহিনীও তখন নিশ্চুপ ছিল। ডলারে আমাদের বুদ্ধিজীবীরা চুপ হয়ে গেছে, কিন্তু ডলার পাউন্ডে এই বট বাহিনী অ্যাক্টিভ হয়েছে। এই সাবজেক্টটা আমাকে কবি হাসান আল আব্দুল্লাহ দিয়েছেন, ডলার সংকটে বাকরুদ্ধ বুদ্ধিজীবী ও মানবাধিকার কর্মী। যাই হোক, কবি হাসান আল আব্দুল্লাহকে ধন্যবাদ, কারণ তারা কথা বলছে না তো, কি যেন ডলার পেলেই কথা বলবে, স্বাভাবিক। মৈত্রী দেবী তিনি বলছেন, এখন রাষ্ট্র কি বললো না বললো ওইসব না দেখে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে, নারীদের আর লক্ষ্মী নয় মা কালী হিসেবে গড়ে তুলতে হবে। জি ধন্যবাদ আপনাকে ওস্তাদ, আপনি কিছু বলেন। জি আমি কিছু বলতে চাই এই অর্থে যে আমাদের রেজওয়ান আপা ম্যাডাম পালাইছে, কিন্তু সে বলছিল কোথায় পালাম, উনি কোথায় আসলে, আচ্ছা রেজওয়ান আপা কথা বলছে না, এটা কিন্তু আমি কোনো সাবজেক্ট পাচ্ছি না, এটা কিন্তু আমার সমস্যা হচ্ছে। আরেকটা কথা বলতে চাই, সোমা সামিয়া জি আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি যেটা বলতে চাই ভাইরে, পুরুষ জাতিকে আপনারা কেন এত কলঙ্কিত করছেন, দর্শক যারা তো যাই হোক, যে আপনারা যে এই শিশুদের উপর ঝাঁপিয়ে পড়েন, এটা তো পুরুষের অপমান হচ্ছে। শুধু তো কন্যা শিশু না, আজকে তো পুরুষদের হাতে ছোট্ট পুরুষ শিশু নিরাপদ না। এই যে আপা আপনার যুক্তির কাছে আবার টিকলাম না, আমি মনে করলাম যে পুরুষরাই শুধু পুরুষদের উপর, না তাও তো পুরুষরাই করছে। না, আমি বলছি আপনারা পুরুষরাও নিরাপদ না। হ্যাঁ, পুরুষরাও নিরাপদ না, পুরুষরাই আমি মাদ্রাসার কথাটা বারবার বলি কেন, এরা এতবার এটাকে মানে এটাকে তারা পছন্দ করে না, এটা তো ঠিক না, নীতি নৈতিকতার বাইরে। ঠিক আছে, তোমরা এটা যেহেতু নীতিগতের বাইরে বলো, তোমরা এত করো কেন? মানে এটার কোনো মানে বলাই, মানে এটা কিভাবে প্রকাশ করবো? একটা ছেলেরও মানে সুস্থ রাখছে না এরা। একটা মা দুঃখ করে বলছে, দরিদ্র মা, যা আমার ছেলের বাথরুমের রাস্তা দিয়ে হুজুর তার প্রসাবের রাস্তা ঢুকিয়ে দিয়েছে। কথাটার মধ্যে একটা শালীনতা আছে, ভদ্রতা আছে, কিন্তু কি বাজে কথা বলেছে। হুজুররা এটা যদি বুঝতো, এটা একটা হুজুর, ওই যে 1.5 ফিট হুজুর, সে যদি বলে থাকে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, তার মানে এরা কত পাপী। গত 1.5 বছর আগে বিয়ে করেছে, বিয়ের পরে নিশ্চয়ই বহু পাপ করেছে, বহু মেয়ের সাথে সম্পর্ক ছিল, বিয়ে করেছে 25-26 বছরে, তার মানে বিয়ের আগে তার বহু নারীর সাথে সম্পর্ক ছিল, সে পাপী ছিল। আদত তো আমরা তো উল্টা দিক, নেগেটিভ দিক থেকে চিন্তা করলে তো ওগুলোই প্রকাশ হয়। জি আপনি যে আমরা তো সেন্সরে রেখে কথা বলতে চাই, কিন্তু কি বলবো, জামাতের আমির যেভাবে মানে পিছন দিক থেকে জড়াই ধরতেছে বাচ্চাদের, নেতাদের, মানে এই যে দৃশ্যগুলো দেখেন। আচ্ছা, এইটাকে নবীজির সুন্নত বলে চালিয়ে দিয়েছে। হ্যাঁ বাবা, আপনি বললেন দেখেছি, এটাকে নবীজির সুন্নত বলে চালিয়ে, নবীজি হয়তো অন্য কোনো কারণে, মানে আমি যে বলতে চাই, মানে আমার বলতে পারছি না, আমার গলা দিয়ে শব্দ আসছে না, মানে এত বিড়ি করা, মানে নোংরা একটা দৃশ্য, সেটাকে জাস্টিফাই না, সেটাকে সে লজিক দিয়ে বললো, এবং তার সাথে যারা সংসদে বসে, অন্যান্য যারা তার সাথে জোট বেঁধেছে, তারা সেটা একসেপ্ট করে তার সাথে রাজনীতি করে। তাহলে রুচিহীন কারা, ওই জামাতের আমির না বাকিরা? আচ্ছা ঠিক আছে, আমরা এটা বললাম। উনি যে বাচ্চাদেরকে চুমা দিয়েছেন শিশুদেরকে, এই তো মানে এত আগলি জিনিস, এইটা পৃথিবীতে কোনোদিন বাবা মাও, একটা বাচ্চা বড় হলে বাবা মাও ঠোঁটে চুমা দেয় না, শিশু অবস্থায় আদর যত্ন করে, সেটা হলো অন্য জিনিস। কিন্তু একটা বাচ্চার অজান্তে, বাচ্চার অনিচ্ছায় তাকে ধরে ঠোঁটে চুমা দিয়ে জোর করে, নোংরা দৃশ্য। এই হচ্ছে কি তাদের জীবনাচার, এই জীবনাচারের এদের মানে এরা এত নোংরা, বাংলাদেশটাকে তারা শেষ করে দিচ্ছে।
আমি এই লোকগুলোর উপরে ইসলামকে শুধু বাংলাদেশ কেন, ইসলামকে ওরা ধ্বংস করছে। আমি কিন্তু এই জামাত শিবির, এই হুজুররা। জি বলেন। এখন ধরেন এই পিশাচদের উপর আমার খুব বেশি রাগ হয় না, আমার রাগ হয় পিশাচদেরকে যারা সমর্থন করেছে। জি জি, ইসমাইল ভাই, রোকে আপু বদ্দা কি অটো ভাইগ্রা ছিড়াইয়ে দিছে, ওরা অটো ভাইগ্রা এদের ভিতরে, অটো শয়তান। নিজেকে কন্ট্রোল করো। সেলফ কন্ট্রোল যদি না থাকে হুজুরদের মধ্যে, সাধারণ পুরুষদের মধ্যে, তাহলে কিভাবে সে মানুষ? তুমি মাদানি, তুমি কন্ট্রোল করতে পারো না নিজেকে। তুমি কিসের হুজুর, কিসের কি? তো আল্লাহকে খুশি করার জন্য বিয়ে করছে। আল্লাহ খুশি হবে কিভাবে? না তুমি খুশি হয়েছো, তুমি না খুশি হয়েছো। তোমার লালচ, তোমার লোভ, তোমার লুচ্চামি তুমি প্রকাশ করেছো। তুমি আল্লাহ খুশি হবে কিভাবে? আল্লাহ তো বলছে কন্ট্রোল করো নিজেকে, রোজা রাখো, প্রয়োজনে রোজা, এটা ইসলাম আছে না? প্রয়োজনে রোজা রাখো, প্রয়োজনে কন্ট্রোল করো, নিজের চোখে সীমিত করো। কিছুই তো হুজুররা মানে না। কয়েক সেকেন্ড তাকানোর ইয়ে আছে, যায় 1 সেকেন্ড তাকা, কি এক পলক মানে চোখ তাকাই থাকে, আর চোখ বন্ধ করো। আরে ভাই, ওনারা রাশমিকা মান্দানার ভিডিও দেখে, একটা হুজুর রাশমিকা মান্দানা উচ্চারণ করে যেভাবে, আপনি ক্যান ইমাজিন? আবার সেটা বলছে কি আল্লাহর না, রাশমিকা মান্দানা, আহা, আল্লাহর নাম নিয়ে একটু তার দিকে তাকাইন, আল্লাহর নাম নিয়ে তাকাইতে বলছে। এটা হুজুর না খেজুর? ইসমাইল ভাই ওস্তাদ, গত সংসদ নির্বাচনে হ্যাঁ ভোট দিয়েছিলেন নাকি না ভোট দিয়েছিলেন? এই যে কঠিন পরীক্ষা দিয়ে দিচ্ছেন, এগুলো স্ক্রিনে কিভাবে বলি দাদা? সুষময় মল্লিক শঙ্খ, আমি তো বাইরে দাদা, কি করব। জি, আজকের এই ঘটনা আপনারা সবাই জানেন। ডারবি নাসিরকে ডিম দিয়ে এটা পোষায়নি। ডিম দিয়ে তো আদর করে মানুষ। ডিম দিয়ে কি হয়? হয়তো একটু এটা যাক আবু জামাত তো পরীক্ষিত স্বাধীনতা বিরোধী দল, তো এদের রাজনীতি করার অধিকার নাই। একটা দেশকে, আমি একটা সহজ কথা বলি, একটা দেশকে বিশ্বাস করে না কিন্তু সেই দেশে রাজনীতি করছে। আচ্ছা, আরো কিছু কথা আমি এই ফাঁকে একটু বলে দেবো। আমি বলে দিই, এটা আপনারা বলবেন। একটা কথা বলা হয় যে আওয়ামী লীগের কেবলা হচ্ছে 32, আওয়ামী লীগের নবী হচ্ছে বঙ্গবন্ধু, আওয়ামী লীগের কালেমা হচ্ছে কি জয় বাংলা। এই কথাটা আমি এবার বলি, বুঝছেন? এইটা হচ্ছে ইসলামকে এরা প্রতি তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। এরা নবীজিকে বঙ্গবন্ধুর পর্যায়ে নামিয়ে এনেছে, অথবা বঙ্গবন্ধুকে নবীজির পর্যায়ে নিয়ে গেছে। আওয়ামী লীগের নবী, এরা তো মুসলিম, বিভিন্ন ধর্মের বা মুসলিম। আওয়ামী লীগের নবী মানে চিন্তা করেন, আমাদের নবীজির সাথে তুলনা করে ফেলছে, অথবা নবীজিকে বঙ্গবন্ধুর পর্যায়ে নিয়ে এসছে, অথবা বঙ্গবন্ধুকে নবীজির পর্যায়ে নিয়ে গেছে। এই একটা ইসলামকে ধ্বংস। আরেকটা হচ্ছে আওয়ামী লীগের কালেমা হচ্ছে, এগুলো যে বলে কিভাবে বলে, এগুলোর ব্যাখ্যা আছে। আওয়ামী লীগের কালেমা হচ্ছে জয় বাংলা হচ্ছে মুক্তিযুদ্ধের স্লোগান। জয় বাংলা কালেমা, তার মানে আমাদের যে কালেমায় তৈয়ব, আমাদের মুসলিমদের একটা বিষয় আছে, সেটাকে তারা কলঙ্কিত করেছে। আওয়ামী লীগের কেবলা হচ্ছে 32 নম্বর। আওয়ামী লীগের কেবলা আমাদের কাবা শরীফ। ওরা কাবা শরীফকে বঙ্গবন্ধুর বাড়ি 32-এর সাথে তুলনা করে ফেলছে। আরেকটা কথা বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আমাদের জাতির পিতা, বঙ্গবন্ধু হচ্ছে জাতির কুত্তা। এগুলা তারা বলে। আচ্ছা, আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে বলে দিতে চাই, এটা তো আপনারা সবাই জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আমাদের মুসলিম জাহানের জাতির পিতা, সমগ্র পৃথিবীর মুসলিমদের। বঙ্গবন্ধু হচ্ছে একটা দেশের, যেহেতু এইটার ব্যাপারে তার ভূমিকা ছিল, সো এই কথাগুলো স্পষ্ট করে বলবেন। এখানে নবীজির সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বঙ্গবন্ধু তুলনা করার তো কোনো মানে হয় না। ইব্রাহিম আলাইহিস সালামকে বঙ্গবন্ধুর পর্যায়ে কেন নিয়ে আসবে? এই অধিকার এরা তো ইসলাম ধ্বংস করে দিচ্ছে। বঙ্গবন্ধু তো ইব্রাহিম আলাইহিস সালাম না, ইব্রাহিম আলাইহিস সালামের মতো হতে পারবেন না। কেউ এটা মানে না, কেউ এটা বিশ্বাসও করে না। কিন্তু আপনারা ইব্রাহিম আলাইহিস সালামকে কেন বঙ্গবন্ধুর পর্যায়ে নিয়ে আসছেন? সারা পৃথিবীতে বিভিন্ন দেশে যেই মানুষটার ভূমিকা আছে, তিনি জাতির পিতা হিসেবে স্বীকৃত, অথবা ওই সর্বজন শ্রদ্ধেয় মানুষ। বঙ্গবন্ধু ওই রকম একজন মানুষ, ওনাকে ইব্রাহিম আলাইহিস সালামের পর্যায়ে নিচ্ছেন কেন? এই কয়েকটা কথা আমি আমার একটা ব্যাখ্যায় বলেছি, আমি এখন আজকে আবারও বললাম। আপা, এই কথাগুলো ঠিক কিনা? এরা যে বঙ্গবন্ধুকে নবীজির পর্যায়ে নিয়ে যাচ্ছে, যে বঙ্গবন্ধু আওয়ামী লীগের নবী,
ব্যঙ্গাত্মক ভাবে বললেও বিষয়টা কিন্তু অপমানজনক, নবীজির জন্য, ইসলামের জন্য, মুসলমানদের জন্য অপমানজনক। জি প্লিজ, আমি আসলে এগুলার বললেন না, ঠিক আছে। আমি এগুলো বলতে চাই না, আমি শুধু যেটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ বলেই বোধ হয় এই জামাত ইসলামী এতখানি নির্যাতন নিপীড়ন বাংলাদেশের মানুষকে বোকা বানাতে পেরেছে। আপনি বলেন তো জামাত ইসলামী পৃথিবীর কোন দেশে গিয়ে এত মাতব্বরি করতে পারছে? কোন দেশে? পাকিস্তানেও জামাত ইসলামী এত রং ঢং দেখাতে পারে না, পারে কিন্তু বাংলাদেশে, বুঝছেন? তাও পারে কখন? বিএনপির সাথে আতাত করে পারে, পারে কি কখন? ইউনুসের উপরে ভর করে পারে, পারে কখন? ডিপ স্টেটের কারণে পারে। এমনি জামাত ইসলামকে ছেড়ে দেন রাজপথে, জনগণের কাছে ছেড়ে দেন, সঠিক গণতন্ত্রের পথে ছেড়ে দেন, সেখানে তো দাঁড়াতে পারবে না। প্রকৃত মুসলমানদের মধ্যে ছেড়ে দেন, সেখানেও পারবে না। আর বাংলাদেশের মানুষ, আমরা তো জন্ম থেকে মুসলমান ভাই। আমার দাদা মুসলমান, দাদি মুসলমান, তার আগের জেনারেশন মুসলমান। আমরা তো ঘরে ঘরে কোরআন পড়া মানুষ। কোরআন খতম দেওয়ার পর সেদিন যখন আমাদের মতো পরিবারগুলোতে আগে কি হয়েছে, মানে পুরো কোরআন শরীফ খতম দেওয়ার পর বাড়িতে খানা পিনার ব্যবস্থা করা হতো। বাচ্চা প্রথম রোজা রাখলে সেদিন স্পেশাল ইফতারি করা হয়, সবাইকে খবর দেওয়া হয়। আমরা তো ভাই এইভাবে মুসলমান পরিবারগুলো লালন পালন করে মুসলমান, পড়ে মুসলমান, কোরআন শরীফ পড়ে বুঝে মুসলমান। জামাতের আমির, ওই যে সিদ্দিক, ওই যে আজকে দান বাক্সে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ছে, শিশু বলাৎকার করতে গিয়ে ধরা পড়ছে, এদের কাছ থেকে আমাদের ধর্ম শিখতে হবে। ওকে কে লাইসেন্স দিছে ধর্ম শেখানোর জন্য? আমার ধর্ম, আমার নবীরকে আমি জানবো, আমার আল্লাহকে আমি জানবো, আমি শিখবো, পড়বো। আমার তো একজন বলাৎকার করা ওই হুজুরের কাছ থেকে শেখার দরকার নাই। হ্যাঁ, আমি শিখবো, যে কোনো মানুষের কাছ থেকে আমি শিখতে পারি। আমি কোরআন শরীফ কার কাছে শিখছি? একজন মৌলবী তো, একজন হুজুর তো আমাকে শিখিয়েছে। কিন্তু তার মানে তো এই না যে একটা রাজনৈতিক দল যার মুখ দিয়ে বেশ্যা শব্দটা বেরোয়, যার আচার আচরণ এরকম, যাদের 2 দিন পর পর যাদেরকে বলাৎকারের জন্য ধরা হয়, তাদের কাছে ইসলাম বর্গা দিছি আমরা। আর এই ইসলাম নিয়ে এত কথা বলা রায় পৃথিবীর কোথাও এরা পায় না। আরব দেশে গিয়ে করলে একদম হাত পা মাথা কেটে দিবে। জি, এবার আমি বলি, আমি বেশ্যা শব্দটার বিরুদ্ধে। এই শব্দটাকে খারাপ ভাবে উপস্থাপন করা হয়, এই শব্দটা মানে খারাপ মিনিং এটার। হ্যাঁ, ঠিক আছে। না, এই শব্দটা আমি বলতে পারছিলাম এই জন্য যে একজন আল্লাহওয়ালা লোক, তার মায়ের পায়ের নিচে বেহেশত। যদি ধর্ম আপনি পালন করেন, কি বলা হয়? মায়ের পায়ের নিচে বেহেশত। তাহলে সেই মায়ের জাতকে আপনি না বলে, এবং এটা কিন্তু রাজনৈতিক ভাবে বলছে, একজন ব্যক্তির মুখ থেকে বেরিয়ে আসা কোনো শব্দ নয়। কাজেই এইরকম একটি কতিপয় গোষ্ঠীকে আমরা আমাদের প্রিয় ধর্মকে, পবিত্র ধর্মকে তার কাছে আমরা বর্গা দেইনি, ঠিকা দেই নাই। আমাদের ধর্ম আল্লাহ, আমরা আমাদের ধর্ম আমাদের মতো করেই শিখবো। আচ্ছা, এবার আমার কথাটা আমি ব্যাখ্যা দিই। যারা জীবন জীবিকার প্রয়োজনে, যারা অসহায়, কোনো একটা পথ যদি বেছে নেয়, সেটাকে আপনি বেশ্যা বলতে পারবেন না। আপনি বলেন যে তার জানাজা হবে না। ওয়াই আপনি বলেন তার জানাজা হবে না? একটা সন্ত্রাসী জানাজা হবে, ওই মেয়ের জানাজা হবে না কেন? ওই মেয়ের কাছে কারা যায়? ওই মেয়েটা কারা যায়? পুরুষরা। ওই পুরুষদের কি হবে? এই কথা বলে না কেন? কে বেশ্যা? কিসের বেশ্যা? ওই মেয়েটার কাছে কে যায়? পুরুষ। ওই পুরুষটার কি হবে? মেয়েটার জানাজা হবে না কেন? আর মেয়েটাকে এত খাটো করে আপনার দেখার প্রয়োজনটা কি? আপনি তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, সেই কাজ করবে না। তারাই তো ধরা পড়ছে এই সমস্ত জায়গায় গিয়ে। আচ্ছা, ঠিক আছে। বেশ্যা মানে কি? বেশ্যা শব্দটা কি? এটা ভালো ভাই, এটা তার কাজ। দেখেছেন, এবং সেখানে উত্তেজিত হয়ে বলছে, চিৎকার করে গালি দিয়ে নারীদের, ওই নারী তুই ঘরত যা, ধমক দিয়ে নারী ঘরে যাবে। সে কে সিদ্ধান্ত নেয়? ঠিক আছে, তো এই আফসোসের আমি আর একটা কথা বিনয়ের সাথে বলি, কোন সরকার কখনো বলে না যে তুমি ধর্ষণ করো,
বা অমুক ধর্ষণ করো বা অমুক নারী নির্যাতন করো, এটা বলে না। সরকারের কাজ হচ্ছে ধর্ষণ পরবর্তী একটা দৃষ্টান্ত স্থাপন করা, যাতে আগামীতে আর না হয় সেটা সৃষ্টি করা। আর হচ্ছে যে যেহেতু সরকার বলে না, কোনো সরকারই বলে না, সমাজ বলে না, সেহেতু আমরা কেন এই কাজগুলো করি? আমাদের তো একটা সংশোধনের প্রয়োজন আছে, মানসিকতার পরিবর্তনের প্রয়োজন আছে। আমরা ছেলেরা কেন ছেলেদের বিরুদ্ধে লেগে গেছি? আমরা ছেলেরা কেন মেয়েদের সাথে এরকম করি? আমরা কেন মাদ্রাসার ভিতরে এরকম করি? বিবেক, বুদ্ধি, ধর্ম কোনো কিছুই এটাকে ট্যাকেল দিতে পারছে না। ধর্মও ট্যাকেল দিতে পারছে না। ধর্মীয় উন্মাদনা যারা সৃষ্টি করে, যারা অবৈধ ওয়াজ মাহফিল করে, মিথ্যাচার করে, তারা ওই এই জিনিসগুলো সুরসুরি মার্কা বক্তব্য দেয়। নারীর কি দেখা গেলে কি হবে, কখন লালা বেরোবে, কখন পানি বেরোবে, হোয়াট ইজ দিস? এগুলো ওয়াজ মাহফিলে কিভাবে বলে? নারীর কি দেখা গেলে কি হবে, এগুলো ওয়াজ মাহফিলে কেন বলে? আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, জন্য আমি আল্লাহকে খুশি করার জন্য বিয়ে করেছি। হোয়াট ননসেন্স! আল্লাহকে খুশি করার জন্য তুমি বিয়ে করবে কেন? তোমার বিয়ে যদি থাকে তুমি সুন্দর করে করো, আরো যদি বিয়ে করতে চাও সেটা করো, কিন্তু সেটাকে অন্যকে উৎসাহিত করবে কেন? আল্লাহকে খুশি করতে তোমার চরিত্র এত ঢিলা কেন? তোমার এক বিয়ের পরে তোমার আরো বহু নারী দরকার হয়, তোমার চরিত্র এত ঢিলা কেন? তুমি নিজেকে কন্ট্রোল করো, সেটা তো নাই। সেই কন্ট্রোল পাওয়ার তো তোমার নাই। তুমি তো ব্যর্থ। তুমি কিসের ইসলাম করো? তোমার দ্বারা তো ইসলাম হচ্ছে না। তুমি তো নিজেরাই কন্ট্রোল করতে পারছো না। তোমার 14 বিয়ে করতে হবে, তুমি 4 বিয়ে করো, 5 বিয়ে করো, 3 বিয়ে করো, তুমি সুন্দরভাবে সেটা করো, যদি ম্যানেজ করতে পারো সবকিছু করো। কিন্তু অন্যকে মসজিদে, মাদ্রাসায়, ওয়াজ মাহফিলে অন্যদেরকে উৎসাহিত করছো কেন? নারীর প্রতি এত সহিংসতাকে সাপোর্ট করছো কেন? নারীর মুখ দেখা গেছে ওই জন্য হাতে তার সাথে ধর্ষণ করে দিয়েছে তাকে। হোয়াট ইজ দিস? এটা কি মানুষের কাজ? নারীর মুখ দেখা যেতে পারবে না, হাত দেখা যেতে পারবে না। আবু তোহা আদনান তার ফ্লাইং কিস করে, সে 14 বিয়ে করে, লুচ্চামি করে, বদমাইশি করে, তার বই তো বলছে। আর এরা ওয়াজ মাহফিলে, এখন ওয়াজ মাহফিলে সে ওয়াজ করে, তার অভিজ্ঞতা থাকতে হবে। সে গাড়ির ভিতরে সেক্স করে, গাড়ির ভিতরে কিস করে, আজ ওয়াজ মাহফিলে পরের দিন এগুলো বলে। সে পরকীয়া করে 10টা, তারপরে ওয়াজ মাহফিলে পরের দিন পরকীয়ার কুফল সুফল সম্পর্কে বলে। হোয়াট ইজ দিস? জি, আমরা শেষ করবো। আপনি সমাপনী বক্তব্য দেন। দেখেন, একটা সমাজ ধ্বংস হয় কিন্তু শুধু খারাপ লোকের কারণে না। একটা সমাজ ধ্বংস হয় ওই খারাপ লোকদের খারাপ কাজটা যারা নীরবে সমর্থন করে কিংবা নীরবে সহ্য করে, তারাও খানিকটা দায়ী। আমার মনে হয় যে যারা ভাবছেন যে আপনারা নীরব থাকতে আপনারা নিরাপদ থাকবেন, সেটা ভুল। কারণ দেখেন, মানে শুধু কি আওয়ামী লীগের লোকজন মারা যাচ্ছে? এই যে হামে এত শিশু মারা গেছে, এটা কি আওয়ামী লীগের কারো শিশু? এই যে রাবিসাদের মতো ছোট্ট ছোট্ট ফুলের মতো বাচ্চারা ধর্ষণের শিকার হচ্ছে, হত্যার শিকার হচ্ছে, তারা কি শুধু আওয়ামী লীগের? না, এরা সবাই বাংলাদেশের। কাজেই আমার মনে হয় এখন আর চুপ করে থাকার সময় নেই। যদি সবাই মিলে প্রতিবাদ করি, তাহলে যারা খারাপ কাজ করছে তারা ভয় পাবে। আর যদি কেউ কেউ প্রতিবাদ করি, তাহলে সেই খারাপ লোকরা ঐক্যবদ্ধভাবে এই প্রতিবাদগুলোকে থামিয়ে দিতে পারবে। তাহলে আসেন আমরা সবাই মিলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করি, প্রতিরোধ করি। তা না হলে আমাদের জীবন, আমাদের যে বয়স, যে সময় গেছে গেছে, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম, তাদেরকে তো রক্ষা করতে হবে। এরকম দিন কি আপনারা শেখ হাসিনার সময় দেখেছিলেন? বঙ্গবন্ধু কন্যার সময় একবার নুসরাত নামের একটি মেয়ে, নুসরাত আমার ফেনী এলাকারই একটি মেয়ে, সে যখন তার যখন অগ্নিদগ্ধ হয়ে যখন সে মারা যায়, 24 ঘন্টার মধ্যে, আমি নিজেও মানববন্ধন করেছি, বিচার চেয়েছি, তো সেই 24 ঘন্টার মধ্যেই কিন্তু আসামিরা গ্রেফতার হয়েছে। বঙ্গবন্ধু কন্যা নিজে বলেছেন যে আমি 24 ঘন্টার মধ্যে আসামিকে দেখতে চাই শাস্তির আওতায়। এরকম একটি কথা যখন রাষ্ট্র বলে, রাষ্ট্রের বডি ল্যাঙ্গুয়েজ যখন দুর্বৃত্তের কে শাস্তি দেওয়ার পক্ষে থাকে, তাহলে এই যে এই খারাপ এই পিশাচগুলো, এই শয়তানগুলো সাহস পায়। আজকে আমরা অসহায়, আমাদের সঙ্গে রাষ্ট্র নেই, রাষ্ট্রপ্রধান নেই, সুশীলরা নেই, কেউ নেই। আসেন আমরা ভুক্তভোগীরাই প্রতিরোধ, প্রতিবাদ শুরু করি।
ধন্যবাদ। জি আপা, আরেকটা আচ্ছা, ধন্যবাদ রোকেয়া আপার কথা শুনলাম। প্রিয় দর্শক, আরেকটা কথা আছে, আরেকটা কথা বলা হয়, বিভিন্ন ওয়াজ মাহফিলই বলবে, বিভিন্ন মোটিভেটররাই বলবে, নারীরা যখন, পুরুষ হচ্ছে শিয়াল, মানে শিয়াল, মুরগি যখন তুমি ছেড়ে দিবা, শিয়াল তো যাবেই, আঘাত করবে, খাবেই। হ্যাঁ, তোমার ছাগল যখন ছেড়ে দিবা, ছাগল তো ঘাস খাবেই। মুরগি যখন ছেড়ে দিবা, শিয়াল তো সেটা খাবেই। তুমি শিয়ালের সাথে তোমার তুলনা করছো কেন? তুমি শিয়াল হতে যাচ্ছ কেন? তুমি হিংস্র হতে যাচ্ছ কেন? তুমি তোমাকে কন্ট্রোল করতে পারো না কেন? তুমি কি সেই শিয়াল? তো সেই শিয়াল হইলে তো তোমার অন্য ব্যবস্থা। তুমি শিয়াল হতে যাবে কেন? আরে, মুরগি থাকবে মুরগির জায়গায়, মুরগি থাকবে, মুরগির নিরাপত্তা, মুরগির নিরাপদ, মুরগি নিরাপদ থাকবে। এটা কোনো মনুষ্যত্ব হতে পারে? এটা কোনো মানুষের দৃষ্টান্ত হতে পারে যে আমি শিয়াল, আমি শিয়াল, তুমি বাইরে হলে এখন আমি তোমরা খাইয়া ফেলাম? যে হয় কোনোদিন? আপনাকে একটা ছোট্ট ঘটনা মনে করাই দিই, আপনার মনে আছে বাংলাদেশে একবার প্রচুর কুকুর পাগল হয়ে গেছিল, মনে আছে? হম। অনেক আগে কিন্তু। তারপর মিউনিসিপ্যালিটির গাড়ি সেই পাগলা কুকুরদেরকে, আমি দুঃখিত আমি পাগলা কুকুর শব্দটা বলছি অন্য অর্থে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কুকুরের প্রতি, কুকুরকে আমিও ভালোবাসি। তো সেই পাগল কুকুরগুলোকে মিউনিসিপ্যালিটির গাড়ি এসে, মানে ওরা কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে উঠেছিল,